প্রকৃতির কোলে শান্ত এক আশ্রয়, যেখানে সাহিত্য নদী আর সময় মিশে গেছে এক সুরে। গাছের ফাঁকে ঢুকে পড়ে সূর্যের আলো, আর সেই আলোয় জেগে ওঠে প্রাচীন গ্রামের গল্প। এখানেই শরৎচন্দ্রের কলমে জন্ম নিয়েছিল অসংখ্য চরিত্র, যাদের জীবন গল্প বয়ে চলে এই গ্রামেরই বাতাসে। চলো ফিরে যাই সেই সময়, যেখানে গল্প এখনো বেঁচে আসে দেউলটির নিস্তব্ধ দুপুরে। আকাশ আজ একটু মেঘলা, তাও বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের পথে। বাসে প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে উঠলাম পাঁশকুড়া লোকালে। প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছালাম দেউলটি স্টেশনে। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে গ্রামের জীবন দেখতে দেখতে এসে পৌঁছালাম লেখকের বাড়ির দোরগোড়ায়। এটাই শরৎচন্দ্রের কুঠি। 100 বছর আগে এই দরজা বেরোলেই যেন সময় পিছিয়ে যায়। সেই লেখক যিনি শব্দ দিয়ে গড়ে তুলেছিলেন এক জীবন্ত পৃথিবী। গেট পেরোতেই দেখা যায় এক পুরনো আঙিনা, ছোট পথ, দুপাশে সবুজ গাছ, আর সামনের এই ঘরেই থাকতেন তিনি। বাড়ির পাশেই আছে ওনার এক মূর্তি। দোতলা এই বাড়িটা কাঠ, চুন ও সুরকি দিয়ে তৈরি। এই ঘরেই সাজানো আছে তার জীবন ও সাহিত্য নিয়ে প্রদর্শনীয়। বাড়ির সামনেই এক টুকরো বাগান, গাছের ছায়া আর পুরনো দোতলা বাড়ি, যেন সাহিত্য ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। এখানে বসেই লেখক লিখেছিলেন দত্তা, পল্লী সমাজ আর শ্রীকান্তের মতো কিছু অমর সৃষ্টি। এই বাড়ির বর্তমান কেয়ারটেকার দুলাল মান্না। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই এই বাড়ির পুরনো ইতিহাস। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইটি চেয়ারে পানি লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইটি চেয়ারে ওনার নিচে এই মৃত্যুর শয্যা। ছবিটা দেখতেন শরৎচন্দ্রের পিতা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। আমি বলছি কাছে আপনার সঙ্গে যাবো। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগের ঘড়ি, ওটা লক্ষ্য রাখুন। ওটা গড়গড়া তামা খেতেন। ওটা ভলসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাতবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছের আয়না। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লন্ঠন জেলে। এটা মিটিং ঘর ছিল। পাশের এই রুমটি ব্যবহৃত হতো হোমিওপ্যাথি চিকিৎসার জন্য। লেখক এখানে বিনা পয়সায় গ্রামের মানুষের চিকিৎসা করতেন। বাড়িটির পিছনের দিকে রয়েছে একটি বড় বারান্দা, উঠান আর রান্নাঘর। আগে রূপনারায়ণ নদীর প্রবাহ প্রায় বাড়ির কাছেই ছিল। 1978 সালের বন্যায় মূল মাটির ঘরটি ধ্বংস হয়ে গেছিল। পেছনের উঠোনে রয়েছে কয়েকটি পুরনো গাছ, লেখক নিজেই রোপণ করেছিলেন বলে মনে করা হয়। বাড়ির দোতলায় যাবার এই সিঁড়িটা মাটির তৈরি। লেখক সামতা গ্রামে এই বাড়িটিতেই থাকতেন। তিনি স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন, তাই তাকে সমাজ থেকে এক ঘরে করা হয়। তারা এই গ্রামটিকে আলাদা করে সামতাবের নাম দিয়েছিল।
রূপনারায়ণ নদ এই বাড়িটির ঠিক পাশ দিয়েই বয়ে যেত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়ার ঘর থেকে নদী দেখা যেত। এখন নদীখাত পরিবর্তন করে দূরে সরে গেছে। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র অভাগীর স্বর্গ, কমললতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মাহেশের মতো গল্প উপন্যাসগুলি লেখেন। বাড়িটি দোতলা। শরৎচন্দ্র ও তার ভাই স্বামী বিদানন্দ এখানে থাকতেন। বিদানন্দ বেলুড় মঠের সন্ন্যাসী ছিলেন। উভয়ের সমাধিই এই বাড়িতে রয়েছে। শরৎচন্দ্র নিজের হাতেই পোতা গুলঞ্চ, পেয়ারা ইত্যাদি গাছ এই বাড়িতে এখনও রয়েছে। যে মাটির ঘরটি 1978 সালের বন্যায় ভেঙে পড়ে, হাওড়া জেলা পরিষদ 77,000 টাকা খরচ করে এটি আবারও তৈরি করে দেয়। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে এটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানের স্বীকৃতি দেন। 2009 সালে আবারও পুরো বাড়িটির সংস্করণ করা হয়। আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দ্বিতীয় তলায় দাঁড়িয়ে আছি। তোমরা তো দেখলেই যে নিচে যে দাদু যিনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, উনি অ্যাকচুয়ালি এখানকার কেয়ারটেকার। উনি বহু বছর ধরেই এখানে রয়েছেন। 1923 সালে অ্যাকচুয়ালি এটা তৈরি করা হয় এখানকার লোকাল কিছু ওয়ার্কারদের দ্বারা, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে তার অমর সৃষ্টির কিছু জিনিস বা সাহিত্য গ্রন্থ তিনি লিখেছেন এখানে বসেই। তো দোতলায় দাঁড়িয়ে রয়েছি, আর এখানে জায়গাটার এই যে নিচের এই যে ফ্লোরটা দেখছেন, এই ফ্লোরটা পুরোটাই মাটির। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি মাটির দোতলা বাড়ি। দোতলারই আরেকটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে গ্রামীণ মানুষের জীবনযাত্রার গল্প উঠে আসতো। তো সেই গল্পের ধারাবাহিকতা অনুসারে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের ইচ্ছা অনুযায়ী এই ঘরের ডিজাইন উনি তৈরি করে দেন। উনি অ্যাকচুয়ালি বার্মাতে যেহেতু থাকতেন, ওই কারণে বার্মা স্টাইলে উনি এই ঘরটা বানিয়েছিলেন। 1919 সাল লেখক শান্তায় প্রায় 1100 টাকায় একটি জমি কেনেন তার বোনের বাড়ির কাছাকাছি। 1923 সালে স্থানীয় মিস্ত্রি গোপাল দাসের তত্ত্বাবধানে বাড়িটির নির্মাণ শুরু হয়। খরচ হয় প্রায় 1700 টাকা। 1923 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বাড়িতে বসবাস শুরু করেন। প্রায় 12 বছর তিনি এখানে বাস করেন। ওনার জীবনের বহু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এই সময়ই প্রকাশিত হয়। বাড়ি থেকে বেরিয়ে সামনের এই সোজা রাস্তা ধরে কিছুক্ষণ গেলেই পরে রূপনারায়ণ নদী, শান্ত স্থির এক নদী। বাড়ির পাশে প্রবাহিত হতো রূপনারায়ণ নদী, যদিও আজ নদীর গতিপথ অনেক দূরে সরে গেছে। বাংলার গ্রাম, নদীর গন্ধ, ধানের ক্ষেত, অলস দুপুর আর পাখির ডাক, এই সরলতাকেই ভালোবাসতেন তিনি। এই শান্তিকেই বেছে নিয়েছিলেন শহরের কোলাহল থেকে বহু দূরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ মানুষের লেখক। তার কলমে উঠে এসেছে গ্রামের জীবন, সমাজের ব্যাখ্যা আর ভালোবাসার সেই চিরন্তন লড়াই। নদীর ধারের এই শান্ত পরিবেশ বেশ কিছুক্ষণের জন্য স্বস্তি এনে দেয়। এখানে আসার কোনো পারফেক্ট সময় নেই, বছরের যে কোনো সময়ই এখানে আসা যায়, কিন্তু সেই মানুষের অপ্রাকৃতিক আচরণে এই শান্ত জায়গা আর থাকে না। শরৎচন্দ্রের বাড়ি দেখে এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রূপনারায়ণ নদীর তীরে। এখন প্রায় 5টা বাজতে যায়। আর শরৎচন্দ্রের বাড়ি মানে ওপেনই হয় 4টে থেকে 6টা অবধি আই থিঙ্ক ওপেন থাকে, তারপর আবার বন্ধ করে দেওয়া হয়। আর এখন শরৎচন্দ্রের বাড়ি কিছুটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যেও রয়েছে, তো ওই জন্য সবসময় ঢুকতেও দিচ্ছে না। তো রূপনারায়ণ নদীর তীরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। আর তোমরা শরৎচন্দ্রের বাড়ির ভিউটা তো দেখলেই, খুব সুন্দর একটা জায়গা। তোমরা চাইলেই এখানে বিকেলের দিকে আসতে পারো। এখানে অনেকগুলো খাবারের স্টলও আছে, মানে ফুচকার দোকান, আরো অনেক চায়ের দোকান আছে। এখানে চাইলে এসে তোমরা বসে থাকতেও পারো, এখানে বসার জন্য জায়গাও করে দিয়েছে। তো খুব সুন্দর একটা দিন কাটালাম। সময় থেমে থাকে না, কিন্তু কিছু ঠিকানার ঘড়ি বন্ধ হয়ে যায় যেদিন তার মানুষটি চলে যায় চিরতরে। কথা সাহিত্যিকের এই কুঠি সেই নীরব সাক্ষী, যে মানুষ নিজের গল্পে সমাজের আয়না ধরেছিলেন। আজ তার এই কুঠি যেন গল্পেরই অংশ হয়েই রয়ে গেছে। প্রতিটি দেওয়াল আজও বলে, পথের দিশা হারিও না, সত্যি কথা বলার সাহস রাখো। এবার ফেরার পালা, ব্যাক টু দ্য নর্মাল লাইফ। নতুন রাস্তা পাওয়ার আর মেঘের ডাকে আমি আবারও বেরিয়ে পড়বো এক নতুন ভ্রমণের পথে। মুভ উইথ প্রীতমের এই জার্নিতে তোমরাও সাথে থেকো কিন্তু।